আমি সার্জিসকে চিনতে ভুল করেছি। সার্জিসের উপর বিশ্বাস ভরসা থেকে সার্জিসের সাথে সিজদার বিয়ে ঠিক করে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার মান রাখেনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সাইফানের সাথে সিজদার বিয়ে হবে। সাইফান খুব ভালো ছেলে। সাইফান সিজদাকে অনেক ভালো রাখবে, সুখে রাখবে। এসব কি বলছেন কাকিমা? একজনের সাথে বিয়ে ঠিক করে এখন আবার অন্যজনের সাথে বিয়ে হবে? এটা আমি মানতে পারছি না কাকিমা। বিয়েটা কোনো ছেলে খেলা নয় কাকিমা। প্রথমত, আপনারা ঐশ্বর্যকে দেখতে এসে সিজদাকে পছন্দ করেছিলেন। আমি নিজের মেয়ের সুখের কথা না ভেবে সিজদার সুখের কথা ভেবে আপনার প্রস্তাব মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আপনি অন্য কথা বলছেন কাকিমা। সিজদা বাবা মা ছাড়া বড় হয়েছে বলে ফেলনা নয়। সিজদা আমার আরও একটা মেয়ে। আমি জানি সিজদা একটা কাঠের পুতুল। সিজদাকে যে যেভাবে নাচাবে সিজদা সেইভাবেই নাচবে। তাই বলে আমি বিবেকহীন হয়ে যাইনি। আমি সিজদার জীবন নিয়ে পুতুল খেলা খেলতে পারি না কাকিমা। মেয়েটা আমার ছোটবেলা থেকে অযত্নে অবহেলা বড় হয়েছে। আমি চাইলেও কিছু করতে পারিনি। আমাকে মাফ করবেন কাকিমা। আমি সিজদার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। তুই আমাকে ভুল বুঝছিস রাশেদ। আমিও চাই সিজদা ভালো থাকুক, সুখে থাকুক। তুই তো জানিস সার্জিস একজন নামকরা কার্ডিওলজিস্ট। সার্জিস অন্য দেশে মেয়ের অভাব ছিল না। তবুও আমি সার্জিসের জন্য সিজদার মতো একটা আনএডুকেটেড মেয়েকে সিলেক্ট করেছিলাম। আর আমি এটাও শিওর যে সার্জিসকে আমি জোর করলে সার্জিস ঠিকই বিয়েটা করতো, কিন্তু আমি সার্জিসকে জোর করতে চাইনি। সিজদা আর সাইফান দুজনের ভাগ্য যেন একই সূত্রে গাঁথা। সিজদা যেমন ছোটবেলা থেকে অযত্নে অবহেলা বড় হয়েছে, তেমনি সাইফানও ছোটবেলা থেকেই অবহেলার পাত্র হয়েছে। সেই জায়গা থেকে সাইফান সিজদার কষ্টটা উপলব্ধি করতে পারবে, যেটা সার্জিস কখনোই পারতো না। আমি সিজদার ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। বাকিরা তোর ইচ্ছে। তুই যদি চাস তবে বিয়েটা হবে, না হলে বিয়েটা হবে না। আমি আপনার কথা বুঝতে পেরেছি কাকিমা, কিন্তু বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়া ব্যাপারটা নিয়ে সিজদা কেমন রিয়েক্ট করবে সেটাই ভাবনার বিষয়। বিয়ের পর যদি তাদের মধ্যে মূল্যমালিন্য সৃষ্টি হয়। যেহেতু সার্জিস সিজদা দুজনেই কেউ কাউকে দেখেনি, সেহেতু আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ের তোড়জোড় শুরু করে দিই। সাইফানের ছুটি হয়েছে, সাইফানও খুব শীঘ্রই চলে আসবে। তুইও দেশের বাইরে চলে যাবি। তাই আমরা মনে হয় শুভ কাজে দেরি না করে যত দ্রুত সম্ভব চার হাতে এক করে দেওয়াটাই ভালো হবে। ঠিক আছে কাকিমা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তাহলে আগামীকাল বুধবার বিয়ে, শপিং, বৃহস্পতিবার গায়ে হলুদ, মেহেন্দি আর শুক্রবার বিয়ে। ঠিক আছে কাকিমা, আমার কোনো আপত্তি নেই। বরং মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে বাইরে যেতে পারবো। আমি রাখছি কাকিমা। আমার এখন সময় এসেছে সিজদার বাবার অবর্তমানে একজন বাবার দায়িত্ব পালন করার। আজ বাদে কাল মেয়েটার বিয়ে। অনেক বড় দায়িত্ব কাঁধে এসেছে আমার। শোন, সিজদার বিয়ে বাবদ 1 টাকাও খরচ করবি না তুই। সিজদার বিয়ে সমস্ত খরচ আমার। তোদের বাড়ির একটা সুতাও আমি সিজদার শরীরে দেখতে চাই না। আমি তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এটা আপনি কী বলছেন কাকিমা? আমি সিজদার মামা। আমার নিজের একটা দায়িত্ব আছে না? মেয়েটার জন্য আমি কিছুই করতে পারিনি কাকিমা। এখন যখন মেয়েটার জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তখন আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন না কাকিমা। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব বিয়ের আয়োজনে কোনো ত্রুটি না রাখার। কাউকে কোনো অভিযোগ আনতে দেব না। তুই যা চাস তাই হবে। রাখছি এখন। ঠিক আছে কাকিমা, বলে রাশেদ চৌধুরী ফোন রেখে সিজদার রুমের দিকে অগ্রসর হয়। সিজদা সবেমাত্র আসরের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রেখেছে। এর মধ্যে রাশেদ চৌধুরী সিজদার রুমে প্রবেশ করে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, কিছু বলবা মামু? হ্যাঁ রে মা, বলার জন্য তো এসেছি। দাঁড়ায় আছো কেন? বিছানায় বসো, বসে কথা কও। সিজদার কথা শুনে রাশেদ চৌধুরী সিজদাকে বুকে টেনে নিয়ে বলল, তোকে এই মুহূর্তে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না রে মা, কিন্তু আমার হাত পা যে বাঁধা অবস্থা রয়েছে, আজকে যা হলো এর পরেও আমি তোকে বিয়ের ভরসা রাখতে পারছি না। সেজন্য শুক্রবারে তোর বিয়ের পাকা কথা হয়েছে। কাকিমাও চাইছে বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই আমি আর দ্বিমত করিনি। তবে একটা সমস্যা হয়েছে মা, পাত্র বদল হয়েছে। এতে তোর কোনো আপত্তি আছে মা? না মামু, তুমি আমার গুরুজন, তোমার কথাই শেষ কথা। আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। আজকে যদি আমার বিয়ের জন্য তুমি কোনো ভ্যান চালক, রিক্সা চালক পাত্র ঠিক করতে, আমি সেটাই হাসি মুখে মেনে নিতাম মামু। এই বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু, তাই তুমি কোনো চিন্তা করো না। তুমি যা বলবে তাই হবে। আমার কাছে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই মামু। শুনে প্রাণটা জুড়িয়ে গেল রে মা। দেখবি তুই একদিন অনেক সুখী হবি। তোর না পাওয়া আদর, যত্ন, ভালোবাসা সবটা ফিরে পাবি। তোর মতো এত ভালো মেয়ের সাথে খারাপ কিছু হতে পারে না, কিছুতেই না।
হাসপাতাল থেকে বেরিয়ে সার্জিস সোজা হালিমা মঞ্জিলে চলে আসে। আর সারাদিন এক প্রকার অস্থিরতার মধ্যে দিয়ে কেটেছে তার। কিছুতেই নিজের কাজে ফোকাস দিতে পারেনি। বারবার চোখের সামনে সিজদার চুপসে যাওয়া ভীতু মুখটা ভেসে উঠছিল। সার্জিস চুপিসারে সিজদার ভীতু মুখের গোটা কয়েক ছবি তুলে নিয়েছে। এমনকি সিজদার ব্যবহার করা রক্তমাখা রুমালখানা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছে। যদিও রুমালখানা পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সার্জিসের। রক্তমাখা রুমাল দেখে রামিম রুমালখানা ফেলে দিতে গেলে সার্জিস রামিমের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় রুমালখানা। যেন অনেক মূল্যবান সম্পদ ফেলে দিতে গিয়েছিল রামিম। সার্জিস ড্রয়িং রুমে পা রাখতেই হালিমা বেগম ছুটে এসে সার্জিসের হাতের ব্যান্ডেজ দেখে চোখে পানি জমে তার। সে ভেজা কণ্ঠে বলল, তোমার হাতে কি হয়েছে দাদু ভাই? তুমি ঠিক আছো তো? সকালে তোমার সাথে কথা হলো, কই তখন তো এ ব্যাপারে কিছু বললে না। কিছু না দাদু, সামান্য একটু চোট লেগেছিল। রামিম ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে। টেনশন করার মতো কিছু হয়নি। তুমি কেমন যেন আমার থেকে দূরে সরে যাচ্ছ দাদু ভাই। এত বড় একটা বিপদ হলো অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। কাম অন ডার্লিং, নাথিং হ্যাপেন টু মি, আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে মাই ডিয়ার, বলে হালিমা বেগমের দিকে ফ্ল্যাঙ্কে ছুড়ে দিয়ে সার্জিস গুনগুন করে গান গাইতে গাইতে নিজের রুমে চলে যায়। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম বলল, আজকে তোমাকে একটু বেশি খুশি লাগছে দাদু ভাই। মনে হচ্ছে যেন তোমার মনটা তোমার মধ্যে নেই। তোমার মনের দখলদার অন্য কেউ হয়ে গিয়েছে। সিজদার সাথে জোর করে বিয়ে দিলে তোমার এই হাসি খুশি মুখটা হয়তো দেখতে পারতাম না আমি। এখন মনে হচ্ছে আমি সাইফানের সাথে সিজদার বিয়ের সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। আমার একটা ভুল সিদ্ধান্তে তোমাদের দুটো জীবন নষ্ট হয়ে যেত। সাইফানের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, এরপর তোমার মনের রানীকে খুঁজে বের করে তোমাদের চার হাত এক করে দেব, তবেই আমার শান্তি মিলবে। তোর ডাক্তারবাবু দেখতে কি মেলা সুন্দর সিজদা? হকালা, একদম সিনেমার নায়কের মতো। অনেক বড় মনের মানুষ ডাক্তারবাবু, না হলে চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মাইয়ার লাগা কেউ এতটা করে কও? যে ভালা তার লাগে আল্লাহ ভালোই করলে রে মা। তোর কপাল অনেক ভালা রে মা। কত বড়লোক বাড়ির বউ হতে যাচ্ছিস। তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার দুঃখ কষ্ট কখনো শেষ হবে না খালা। আমার যে একটাই দুঃখ, আমার মা জীবিত থাকতেও আমি আমার মায়ের চেহারা দেখিনি। আমার মায়ের আদর ভালোবাসা পাইনি। আমার মা আমাকে আদর করে মুখে তুলে খাই দেয়নি। রোজ রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। এর থেকে আর বড় কষ্ট কী হতে পারে বলো? আজ বাদে কাল আমি এই বাড়ি ছাইরা তোমারে ছেড়ে চলে যাবো। আমার একটা কথা রাখবা খালা, বিয়ের আগে আমার একটু মায়ের কাছে লইয়া যাইবা। তোর মা তো মেলা অসুস্থ, পাগল, কাউরে চিনতে পারে না। অপরিচিত কাউরে দেখলে কামড় দেয়, হাতের কাছে যা পায় তাই ছুরি মারে। ওইখানে কারো যাওয়ার অনুমতি নেই। আল্লাহরে ডাক মা, আল্লাহ যদি চান তোর মা সুস্থ হয়ে তোর কাছে ফিরে আইব, তুই তোর মায়ের ভালোবাসা ফিরে পাবি। সিজদা কিছু বলতে যাবে তার আগে রাশেদ চৌধুরী এসে দরজায় কড়া নাড়ে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা বিছানা থেকে নেমে বলল, কিছু কইবা মামু? রাশেদ চৌধুরী কিছু না বলে সিজদার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। সিজদা প্যাকেটটা নাড়াচাড়া করে দেখে বলল, কী আছে এর মধ্যে? একটা বোরকা আর হিজাব। আমার তো বোরকা হিজাব আছে, শুধু শুধু এগুলো আনতে গেছো কে তুমি? আগামীকাল সকাল 10টায় কাকিমা তোকে নিতে আসবে, এজন্য তোর জন্য একটা নতুন বোরকা নিয়ে এলাম। তুই আগে থেকে রেডি হয়ে থাকিস। কোথায় যাব? বিয়ে শপিংয়ে। আমি না গেলে হয় না মামু? না, কাকিমা বারবার বলে দিয়েছে সে তোর পছন্দ অনুযায়ী সব কিছু কেনাকাটা করবেন। তুই সকাল সকাল তৈরি হয়ে থাকিস, কাকিমার যেন অপেক্ষা করতে না হয়। ঠিক আছে মামু। তুই কি মেয়েটাকে ভালোবাসিস সার্জিস? সার্জিস শাওয়ার নিতেই সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। তখনই সার্জিসের নিজের একটা প্রতিবিম্ব এসে সার্জিসকে প্রশ্নবিদ্ধ করে। সার্জিস কাল বিলম্ব না করে উত্তর দেয়, নো। কিন্তু তোর চোখ মুখ যে অন্য কথা বলছে সার্জিস। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই তোর মায়াবতীর প্রেমে হাবুডুবো খাচ্ছিস, তাকে অনেক ভালোবেসে ফেলেছিস। একদম রাবিশ কথা বলবে না বলে দিলাম। মেয়েটাকে চিনি না জানি না, আজকেই প্রথম দেখা হয়েছে তার সাথে। প্রথম দেখায় ভালোবাসা হয় নাকি? ভালোবাসা হতে দিন সপ্তাহ মাস বছর লাগে না। ভালোবাসা মনে অজান্তেই হয়ে যায়, যেমনটা তোর হয়েছে। তুই মানিস বা না মানিস, এটাই ঠিক যে তুই মেয়েটাকে ভালোবাসিস। তুই লক্ষ্য করেছিস আজকের দিনটা অন্য দিনের থেকে ভালো কেটেছে তোর? তুই আজ সারাদিন প্রফুল্ল হয়েছিলি। মেয়েটার কথা ভাবতেই হার্টবিট বেড়ে গিয়েছে, মুখে হাসি ফুটে উঠেছে। তাকে নিয়ে ভাবতে ভালো লাগেছে। এমনকি তার ব্যবহৃত রক্তমাখা রুমালখানাও নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিস।
রুমালখানা কখনো ছুঁয়ে দিচ্ছিস, ঘ্রাণ নিচ্ছিস, এইসব কি ভালোবাসার লক্ষণ না? বলে প্রতিবিম্বটা হাওয়ায় মিলিয়ে যায়। সার্জিস রক্তমাখা রুমালখানা বুকের সাথে চেপে ধরে বলল, মেয়েটাকে ভালোবাসে কিনা জানি না, তবে তার সাথে বাকি জীবনটা কাটানোর স্বাদ জেগেছে। তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলতে ইচ্ছে করছে। আমি তো এর আগে কখনো প্রেমে পড়িনি, কখনো মেয়েকে ভালোবাসিনি, তাই বুঝতে পারছি না আমার এসব ইচ্ছা বা অভিলাষের নামে কি ভালোবাসা। মেয়েটা একটা চুন্নি, হুট করে এসে আমার মন চুরি করে নিয়ে চলে গেল। চুন্নিটার নামে মামলা দেওয়া উচিত ছিল আমার। একা একা কী সব আবল তাবল বকছো ভাইয়া? তোমার রুমে তো তুমি ছাড়া কাউকে দেখতে পারছি না। মেইলি কণ্ঠস্বর শুনে সার্জিস পেছন ফিরে তাকিয়ে দেখে দরজা তার বোন সামিয়া দাঁড়িয়ে আছে। সামিরা তার নিজের মায়ের পেটের বোন না হলেও সামিরাকে সার্জিস অনেক ভালোবাসে। সামিরা সকল আবদার পূরণ করে। সামিরা দেখতে যেমন মিষ্টি তেমন ব্রিলিয়ান্ট। সামিরা ক্লাস 10-এ পড়ে। সামিরারও ইচ্ছে তার ভাইয়ার মতো নাম করা একজন ডক্টর হবে। সামিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সার্জিস বলল, দরজায় দাঁড়িয়ে রয়েছিস কেন পাগলি? ভেতরে আয়। তুমি কার সাথে কথা বলছিলে ভাইয়া? সামিরার প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সার্জিস। সার্জিস কী বলবে বুঝতে না পেরে বলল, ফোনে রামিনের সাথে কথা বলছিলাম। ও তাই বলো। আমি আর ভাবছিলাম আমার নিরামিষ ভাইয়ের জীবনে হয়তো আমিষের সঞ্চার হয়েছে। সামিরার কথা শুনে সার্জিস সামিরার কান টেনে ধরে বলল, তবে রে বাকনা বুড়ি, উফ স্যার ওর লাগছে ভাইয়া। সরি কি ব্যথা বুড়ি? সরি লাগবে না আমার। তোমার সরি ধুয়ে তুমি পানি খাও। তাহলে কি লাগবে আমার মিষ্টি বোনটার? আমি তোমার নিজের বোন না বলে তুমি আমাকে একটু ভালোবাসো না ভাইয়া। এভাবে বলতে পারলি সামিরা? আমি কখনো তোকে তোর ভাইয়ের অভাব বুঝতে দিয়েছি? কখনো বলেছি তুই আমার আপন বোন না? তুই তো আমার কলিজা। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। তোকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো বলতো? একদমই ভালোবাসো না ভাইয়া। যদি ভালোবাসতে তাহলে আগামীকাল যে আমার জন্মদিন সেটা ভুলে যেতে না। সার্জিস সামিরাকে এক হাতে আগলে নিয়ে বলল, আমি আমার মিষ্টি বোনটার জন্মদিনের কথা ভুলে যাব? এটা কি আদৌ সম্ভব? আগামীকাল তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ বলো না ভাইয়া? গাধি একটা। সারপ্রাইজের কথা বলে দিলে সেটা কি সারপ্রাইজ থাকে বল? বলো না ভাইয়া, কি সারপ্রাইজ রেখেছো? এটা জানতে না পারলে আমার সারা রাত ঘুম হবে না, পেট ব্যথা করবে। কিচ্ছু হবে না, কালকেরটা কালকে দেখতে পাবি। এখন জাগিয়ে পড়তে বস। ওকে, থাকলাম না বড়লোকের রুমে বলে সামিনা সার্জিসের রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু কয়েক কদম পা বাড়াতেই বিদ্যুৎ চলে যায়। মুহূর্তেই অনামিশা অন্ধকারে ছেয়ে যায় গোটা বাড়ি। সামিরা ফোনে ফ্ল্যাশ জ্বালাতেই আবছা আলোয় ড্রয়িং রুমে একটা পুরুষ অবয়ব দেখতে পায়। লোকটা গুটি গুটি পায়ে ভেতরের দিকে এগিয়ে আসছে। সামিরা ফোনে ফ্ল্যাশ অফ করে মনে মনে বলল, বাড়িতে নিশ্চয়ই চোর ঢুকেছে, কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যে চোর কীভাবে বাড়িতে প্রবেশ করলো? আজকে চোরের একদিন কি আমার যতদিন লাগে? বলে সামিরা নিঃশব্দে হেঁটে ড্রয়িং রুমে এসে নিজের ওড়না দিয়ে লোকটার মুখ ঢেকে দিয়ে লোকটাকে জাপটে ধরে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলল, চোর চোর, বাড়িতে চোর এসেছে। মা বাবা ভাইয়া দাদুকে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে এসো, চোর ধরেছে চোর, তাড়াতাড়ি এসো সবাই। সামিরার চিৎকার শুনে দৌড়ে নিচে আসে সবাই। ততক্ষণে কারেন্ট চলে আসে। বিদ্যুতের আলোয় চোরের অভাব দৃশ্যমান হয়। শান্তা মির্জার যেন চোরকে চিনতে অসুবিধা হয় না। শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলে উঠলেন, আরে আরে কি করছিস? সেটা কি? এত জোরে চেপে ধরেছিস কেন ছেলেটাকে? ছেলেটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো। ছাড় বলছি। না ছাড়বো না। তুমি আগে ঝাঁটায় গোবর মাখিয়ে এনে পিটাও চোরকে। আগে চোরকে সেটা দেখে নে, তারপর না হয় পিটাবো। শান্তা মির্জার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই সামিরা তড়িৎ গতিতে চোরের মুখের ওপর থেকে ওড়না সরিয়ে দেয়। চোরকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। সামিরা এক মুহূর্ত দেরি না করে চোরকে জড়িয়ে ধরে বলল, তুমি? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! তোমার তো সকাল আসা কথা ছিল, কিন্তু তুমি যে চোরের এন্ট্রি নিয়ে রাতেই আসবে এটা সত্যি ভাবতে পারিনি। যার জন্য করলাম চুরি সেই বলা চোর। ভেবেছিলাম সোজা তোর রুমে গিয়ে তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তুই তো আমাকে চোরের উপাধি দিয়ে দিলি। তোর মতো ডাকাত বোন যে বাড়িতে আছে সেই বাড়িতে চোরের ছায়াও পড়বে না। সরি ভাইয়া, আমি সত্যিই বুঝতে পারিনি তুমি বিনা নোটিশে চলে এসেছো আর চোরেরা এমন চুপি চুপি আসে। তাই তো ভাবলাম বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। তোমার লেগেছে বুঝি? তুই খুব ভালো করে জানিস আমি একজন ট্রেনিংপ্রাপ্ত আর্মি অফিসার। এমন ছোটোখাটো আঘাত আমার কাছে কিছুই না। বলে সাইফান সামিরের কপালে চুমু এঁকে দেয়। তুমি কিন্তু আগে থেকে অনেক হ্যান্ডসাম স্মার্ট হয়ে গেছো ভাইয়া। চেহারা গ্লো করছে। শুনেছি বিয়ের আগে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা হয়েছে। আবার সে পিচ্চি বোনটাকে দেখে অনেক কিছু বুঝতে শিখে গেছে। আমাকে পিচ্চি বলো না ভাইয়া।
আমার বয়সী মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। সামিরার কথায় হো হো করে হেসে ওঠে সাইফান। শান্তা মির্জা এতগুলো বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে যান। তার চোখ ভিজে ওঠে। তিনি গুটি গুটি পায়ে সাইফানের দিকে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে সাইফানের কপালের ঘাম মুছে দেন। মায়ের আদর পেয়ে শান্তা মির্জার প্রতি সাইফানের সমস্ত রাগ অভিমান দূর হয়ে যায়। সাইফান তড়িৎ গতিতেই শান্তা মির্জাকে জড়িয়ে ধরে। শান্তা মির্জাও দু হাতে ছেলেকে আঁকড়ে ধরে বলল, কেমন আছিস বাবুন? খারাপ থাকার কথা তো নয়, ভালো আছি মা, অনেক ভালো আছি। আমি খুব খারাপ মা, তাই না রে বাবুন? নিজের সুখের জন্য তোর হাত ছেড়ে দিয়েছিলাম। তোকে মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে নিজের সুখে শান্তিতে সংসার করছি। এভাবে বলছো কেন আম্মু? সবারই ভালো থাকার অধিকার আছে। তোমার প্রতি আমার পাহাড় সমান অভিমান জড়িত ছিল। আমার এই মুখ কখনো তোমাকে দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু যখন জানতে পারলাম বাবা তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি কতটা স্ট্রাগল করেছো, তখন তোমার প্রতি আমার সম্মান ভালোবাসাটা বেড়ে গিয়েছে। তোমার প্রতি কোনো রাগ অভিমান নেই আমার। সাইফানের কথায় দীর্ঘশ্বাস ফেলে শান্তা মির্জা। সাইফান খুব ছোট থাকতে সাইফানের বাবা শান্তা মির্জার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। একটা ডিভোর্সি মেয়েকে আমাদের সমাজের লোকেরা ভালো চোখে দেখে না। শান্তা মির্জার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিচ্ছেদের পর তিনি বাবার ঘাড়ে বোঝা হয়ে থাকবেন না বলে চাকরি করার সিদ্ধান্ত নেন। অনেক খোঁজাখুঁজির পর ফারুক মির্জার কোম্পানিতে শেফের চাকরি নেন। কিন্তু যখনই সবাই জানতে পারে যে শান্তা ডিভোর্সি, তখন থেকে ঘরের বাইরে বের হওয়া দায় হয়ে যায় তার। রাত বেরোতে ছেলেপুলে তাদের বাড়ির সামনে ঘুরঘুর করতে শুরু করে। তাদের জানালায় ঢিল ছুঁড়ে মারে। পাড়ার মহিলা এসে তাকে নানান কথা শুনিয়ে যায়। রাস্তাঘাটে বের হলে বাবার বয়সী পুরুষগুলো তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাকে কুপ্রস্তাব দেয়। এইসব অপমান সহ্য করতে না পেরে শান্তা মির্জার বাবা তার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি ফারুক মির্জাকে নিজের মেয়ের জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিতে বলেন। ফারুক মির্জারও সেই মুহূর্তে সার্জিসের জন্য একটা মায়ের প্রয়োজন ছিল। সব দিক বিবেচনা করে ফারুক মির্জা শান্তা মির্জাকে বিয়ের প্রস্তাব দেন। শান্তা মির্জা দ্বিতীয় বিয়ে করতে নারাজ ছিলেন। তার একমাত্র ছেলে সাইফাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু যতদিন যায় তার লড়াই আরও কঠিনতর হতে শুরু করে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু নাজমা মঞ্জিলে তার ঠাঁই মিললেও সাইফানের ঠাঁই মেলে না। সাইফান বঞ্চিত হয়ে মায়ের আদর ভালোবাসা থেকে। পুরনো কথা মনে পড়তে চোখ ভিজে ওঠে শান্তা মির্জার। শান্তা মির্জা সন্তপর্ণে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়ে সাইফানকে বলল, লং জার্নি করে এসেছিস, যা বাবুন গিয়ে ফ্রেশ হয়ে আয়। ডিনারের সময় হয়ে গিয়েছে, সবাই একসাথে বসে খাবি। সামিরা, তুই বাবুনকে সার্জিসের পাশের রুমে নিয়ে যা। বাবুনের আসার কথা শুনে আমি রুম পরিপাটি করে রেখেছি। বাবুন সার্জিসের পাশের রুমে থাকবে। ঠিক আছে আম্মু, বলে সামিরা সাইফানকে তার রুম দেখিয়ে দেয়। সাইফান রুমে এসেই কাঁধ থেকে ব্যাগ নিয়ে ফেলে দিয়ে শুভ্র রাঙা নরম তুলতুলে বিছানায় ঠাস করে শুয়ে পড়ে। সে সবসময় চাইতো তার একটা পরিবার হোক, যেখানে বাবা মা সহ সবার ভালোবাসা পাওয়া যাবে, সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে ভাবতে ভালো লাগে তার। মিনিট পাঁচেক বিশ্রাম নিয়ে সাইফান ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট পর সাইফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। পরনে সাদা টাওয়াল, শরীরে বিন্দু বিন্দু পানি মুক্তদানার মতো চকচক করছে। সাইফান অতি দ্রুত চেঞ্জ করে নিচে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে। সাইফান সার্জিসের পাশের চেয়ারে বসে সবার সাথে কুশালাতি বিনিময় করে। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে দিলেও সাইফানের প্লেট খালি রাখেন। শান্তা মির্জার এহেন কার্যে মনক্ষুণ্ণ হয় সাইফানের। সাইফান চেয়ার ছেড়ে উঠে গেলে শান্তা মির্জা সাইফানের হাত ধরে সাইফানকে চেয়ারে বসিয়ে দিয়ে প্লেটে খাবার নিয়ে সাইফানের মুখে সামনে এক লোকমা খাবার তুলে ধরে। সাইফানও পরম যত্নে শান্তা মির্জার হাত থেকে খাবার নিয়ে চিবোতে থাকে। সাইফান আর শান্তা মির্জার এই আবেগঘন মুহূর্ত দেখে চোখ ভিজে ওঠে সার্জিসের। সার্জিস না খেয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে বড় বড় কদমে পা ফেলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। ডাইনিং টেবিলে উপস্থিতরত সবাই সার্জিসের এহেন কাণ্ডে হতভম্ব হয়ে যায়। হালিমা বেগম খাওয়া ছেড়ে উঠে এসে সার্জিসের হাত ধরে বলল, খাবার রেখে যেতে হয় না দাদু ভাই, খেয়ে যাও দাদু ভাই। সার্জিস একজট খায় হালিমা বেগমের হাত সরিয়ে নিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করছে না দাদু, প্লিজ আমাকে জোর করো না, বলে সার্জিস রুমে এসে দরজা বন্ধ করে দেয়। পুরুষ মানুষের নাকি কান্না করা বারণ, কিন্তু সে এই বারণ মানতে পারে না। অজানা কষ্টে নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, তার চেহারায় অসহায়ত্ব ফুটে ওঠে। নিজেকে বড্ড একা মনে হয়। সার্জিস নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও পারে না। সে দৌড়ে গিয়ে কাবার্ডে সমস্ত কাপড় ফেলে দিয়ে একটা ছবির অ্যালবাম বের করে তার মায়ের ছবিতে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে চোখের পানি ফেলে বলল, আমাকে কেন একা রেখে চলে গেলে আম্মু?
তুমি ছাড়া কেউ কখনোই আমাকে ভালোবাসেনি। বাবা আমার জন্য মা এনেছিল, কিন্তু তিনি কখনো আমার মা হয়ে উঠতে পারেনি। আমার মা হয়ে ওঠার থেকে মির্জাবাড়ির বউ হয়ে ওঠার বেশি আকাঙ্ক্ষা ছিল তার। জানো মা, সে কখনোই আমাকে তোমার মতো আদর করেনি, আমাকে ভালোবাসেনি। আজকে যখন তিনি সাইফানকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিল। তোমার কথা বড্ড মনে পড়ছিল। হুটহাট তোমার অনুপস্থিতি অনেক পীড়া দেয় আমাকে, আমি সহ্য করতে পারি না মা, বলে সার্জিস বেলকনিতে এসে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে রাতটা নির্ঘুমে কেটে যায় সার্জিসের। সাইফানের সাথে দেখা করবি সিজদা? তুই যদি চাস তোরা সাইফানের দেখা করার ব্যবস্থা করে দিতে পারি, নিজেদের মধ্যে কথা বলে নিতে পারবি। না মামু, এসবের কোনো প্রয়োজন নেই। যার সাথে সংসার করবি তাকে বিয়ের আগে একটা নজর দেখবি না? তুমি তো দেখেছো, আমার আর ঘটা করে দেহনের কোনো দরকার নেই মামু। আমি সাইফানকে সরাসরি দেখিনি, ফোনে সাইফানের ছবি দেখেছি। তোকে তো বলাই হয়নি সাইফান একজন আর্মি অফিসার, গায়ের রঙে একটু চাপা হলেও একজন সুদর্শন পুরুষ। তুই নিজের চোখে দেখ বলে সাইফান চৌধুরী নিজের ফোন থেকে সাইফানের ইউনিফর্ম পরা একটা ছবি সিজদার সামনে রেখে বলল, কেমন? সিজদা একটু লজ্জা পেয়ে, যেমন হয় হোক। এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু। রাশেদ চৌধুরী কিছু বলার আগেই বিথি চৌধুরী বলল, সমস্যা থাকার তো কোনো কথা না সিজদা, বড়লোক বাড়ির বউ হবি। তোর চোখ তো এখন বড় বড় হয়ে গেছে, সাথে নির্লজ্জ বেহায়াও হয়ে গিয়েছিস। মামার সাথে নির্লজ্জের মতো বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছিস। ছি সিজদা ছি। এখানে নির্লজ্জের কি দেখলে বেতি? এই কাজটা তো তোমার করার কথা ছিল, কিন্তু না, তুমি তো হিংসে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছ। সিজদার এত ভালো পাত্রের সাথে বিয়ে হচ্ছে, এটা তুমি কিছুতেই মানতে পারছো না। তুমি চেয়েছিলে কোনো দারোয়ান বা ড্রাইভারের সাথে সিজদার বিয়ে দিতে, কিন্তু যখন দেখলে তোমার সেই চাওয়া পূরণ হয়নি, তখন থেকেই তোমার চোখ জ্বলছে। আর মাত্র কালকের দিনটা, পরশুদিন মেয়েটা চলে যাবে, তাই দয়া করে এই 2টা দিন অন্তত মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো। সিজদাকে বাড়ির কাজের মেয়ে নয়, নিজের মেয়ের চোখে দেখো। তোমার আগরতলা আর কোথায় খাটের তলা? কার সাথে কার তুলনা করছো তুমি? আমার মেয়ের নখের সমান যোগ্যতাও তোমার বোনের মেয়ের নেই। আসলে আমি একজন মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, আমার উচিত। বাকিটা বলতে দেয় না সিজদা। সিজদার রাশেদ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, থাক না মামু, আমার জন্য শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। সিজদার কথা যেন বিথি চৌধুরীর গায়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো মনে হলো। সে সিজদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার দরুন খাটের কোনায় লেগে আঘাত লাগে, সিজদার কপাল থেকে রক্ত বেরিয়ে আসে। সেদিকে খেয়াল নেই বিথি চৌধুরীর। তিনি সিজদার দিকে ক্ষিপ্ত হয়ে এসে বলল, আমাদের মধ্যে যখনই কোনো ঝামেলা হয়, সেটা তোকে ঘিরেই হয়। তুই যত অশান্তির কারণ। রাশেদ চৌধুরী সিজদার কপাল দিয়ে রক্ত বের হতে দেখে দৌড়ে এসে সিজদাকে নিচ থেকে তুলে নিয়ে খাটের ওপর বসিয়ে দেয়। এদিকে ওদিকে ফার্স্ট এড বক্স খুঁজে না পেয়ে দৌড়ে নিজের রুমে ফার্স্ট এড বক্স নিতে ছুটে আসেন। রাশেদ চৌধুরীকে বিচলিত হতে সিজদার রুম থেকে বেরিয়ে যেতে দেখে সালেহা বেগম তড়িৎ গতিতে সিজদার রুমে প্রবেশ করে। সিজদাকে রক্তাক্ত অবস্থা দেখে সালেহা বেগম কলিজা মোচড় দিয়ে ওঠে। সালেহা বেগম কী করে বুঝতে পারছে না। তাকে বিচলিত দেখে সিজদা বলল, আমার কিছু হয়নি খালা, সামান্য একটু কাইটা গেছে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাব। তোর কপাল ভাইটা তো রক্ত বার হইতেছে, তোরা ডাক্তারের কাছে লইতে হইব। ডাক্তারের কথা বলতেই সিজদার চোখের সামনে গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝোলানো সার্জিসের গম্ভীর থমথম চেহারাটা ভেসে ওঠে। সার্জিসের কথা মনে পড়তেই সিজদার অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। সকাল 9টা। হালিমা মঞ্জলের সব সদস্য ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসে পড়েছে, কিন্তু সার্জিসের দেখা নেই। সার্জিসকে না পেয়ে হালিমা বেগম সার্জিসের রুমে এসে দেখে সার্জিস হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হালিমা বেগমকে দেখে সার্জিস হাত ঘড়ি পড়তে পড়তে বলল, বাইরে কেন? ভেতরে এসো বিউটিফুল লেডি, নিচে সবাই ব্রেকফাস্ট করছে, তুমি এখনও যাওনি কেন? আমি যাইনি সেটাও খেয়াল করেছো তুমি? আমাকে নিয়ে ভাবার সময় আছে তোমার? এভাবে বলছো কেন দাদু ভাই? আমার জন্য কখনোই কারোর কোনো সময় ছিল না দাদু। মা মারা যাওয়ার পর বাবাও যেন পর হয়ে গেল। আমি কখন কোথায় যাই, কী করি, কী খাই না খাই, সেগুলো দেখার সময় ছিল না তার। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো সব সময়। বাবা মনে করতো টাকাই সব, আমাকে লাখ লাখ টাকা দিত, অথচ আমি ছিলাম ভালোবাসার কাঙ্গাল। ভেবেছিলাম আর কেউ আমাকে ভালো না বাসলেও দাদু আমাকে ভালোবাসে, কিন্তু তুমিও আমাকে ভালোবাসো না দাদু। আসলে মা ছাড়া আমাকে কখনোই কেউ ভালোবাসেনি। যদি ভালোবাসতে তাহলে আমি একটা কথার অবাধ্য হওয়ার জন্য আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারতে না। এখন তোমার কাছে আমার থেকে ও সাইফানের মূল্য অনেক বেশি দাদু। তুমি ভুল ভাবছো দাদু ভাই।
সঠিক ভুল বিচার করা বয়স আমার হয়েছে দাদু ভাই। আমি যে শুধুমাত্র আমার মান সম্মানের কথা ভেবে সিজদাকে সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি এটা না, আমি সিজদাকে নতুন একটা জীবন উপহার দিতে চেয়েছি। জানো দাদু ভাই, সিজদার বাবা একজন সিআইডি অফিসার ছিলেন। তিনি নিখোঁজ, মৃত বলা চলে। মা বেঁচে থাকতেও মৃত। মামা বাড়িতে কাজের লোকের পরিচয় বড় হয়েছে। মেয়েটাকে দেখেই আমার মায়া লেগেছে। আমি চেয়েছি তাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। বিয়ে ছাড়া সিজদাকে ওই বাড়ি থেকে বের করার আর কোনো উপায় ছিল না। তাই আমি যে কোনোভাবেই হোক বিয়েটা দিতে চেয়েছি। তোমাকে অনেক বলার পরও তুমি রাজি হওনি, তাই সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি বিয়েতে রাজি থাকতে তাহলে তো এসবের কোনো প্রয়োজন ছিল না। থাক না দাদু, এসব শুনতে আমার ভালো লাগছে না। আমি আসছি। আসছি মানে? ব্রেকফাস্ট করবে না? বাইরে থেকে করে নেব। বাই বলে সার্জিস হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে রুম ছেড়ে বেরিয়ে এসে হালকা পাতলা নাস্তা সেরে তিনিও বিয়ের শপিংয়ের জন্য বেরিয়ে পড়েন। হালিমা বেগম সিজদাকে নিয়ে মেট্রো শপিং মলে বিয়ে শপিং করতে এসেছে। সিজদার পরনে কালো বোরকা, চোখ দুটো অনেক মায়াবী দেখাচ্ছে। এত বড় শপিং মলে কখনো আসা হয়নি সিজদার। শপিং মলে কলহ, লোকজনের সমাগম দেখে ভয়ে জড়সড় হয়ে যায় সিজদা। সালেহা বেগম সিজদার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বাড়িতে অনেক কাজ থাকায় দরুন তিনি আসতে পারেননি। বিথি চৌধুরী, ঐশ্বর্য চৌধুরী মা মেয়ে সহ দুজনকে হালিমা বেগম খুব একটা পছন্দ করেন না দেখে রাশেদ চৌধুরী তাদেরকে সিজদার সাথে পাঠাতে চাননি। অগত্যা সিজদার একারই আসতে হয়েছে। মির্জা পরিবারের সদস্যরা সবসময় মেট্রো শপিং মল থেকে কেনাকাটা করে বলে হালিমা বেগমকে খুব ভালো করে চেনেন তারা। মির্জা পরিবারের সদস্যদের সাথে খুব ভালো বন্ডিং তাদের। হালিমা বেগমকে আজ থেকে শপিং মলে ম্যানেজার হালিমা বেগমের দিকে এগিয়ে এসে সালাম দিয়ে বললেন, কাকিমা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনার কী কী লাগবে বললে আমি আমার লোকদের দিয়ে হালিমা মঞ্জিলে পাঠিয়ে দিতাম। সশরীরে শপিং মলে এসে ঘুরে ঘুরে শপিং করার মজা আলাদা। সেটা অবশ্য ঠিক বলছেন কাকিমা। এখন বলুন আপনার কী কী লাগবে। তোমাদের এখানকার বেস্ট বিয়ের কালেকশন দেখাও। ঠিক আছে কাকিমা, আপনারা আমার সাথে আসুন। হালিমা বেগম সিজদার পা থেকে মাথা পর্যন্ত যা লাগে প্রয়োজন সব কিছু কেনাকাটা করার পর মির্জা পরিবারের সদস্যদের পাশাপাশি সিজদার মামা মামি ঐশ্বর্য এমনকি সালিহা বেগমের জন্য কেনাকাটা করেন। কেনাকাটা শেষ করে মল থেকে বের হতেই রাশেদ চৌধুরীর সাথে দেখা হয়। তাকে দেখে হালিমা বেগম বললেন, ভালো হয়েছে তুই এসেছিস। অনেক হাঁটাহাঁটি করে আমার শরীরটা ঠিক লাগছে না। তুই সিজদাকে নিয়ে যা। আমি কি আপনাকে বাড়ি পৌঁছে দেবো কাকিমা? না না, ড্রাইভার তো আছেই। তোর আর কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে না। তুই বাড়িতে যা। আর হ্যাঁ, সিজদা এখন তোর কাছে আমানত স্বরূপ। আমানতের খেয়ানত করবি না কিন্তু। ঠিক আছে কাকিমা। হালিমা বেগম সিজদার হাত দুটো নিজের মুঠোয় পুরো নিয়ে বলল, নিজের খেয়াল রেখো সুন্দরী। আপনি নিজের খেয়াল রাখবেন? হ্যাঁ রাখবো। তাছাড়া 2 দিন পরে তুমি তো আসছোই আমার খেয়াল রাখার জন্য। এই বুড়িটার খেয়াল রাখবে তো? অবশ্যই রাখবো ম্যাডাম। আবারও ম্যাডাম? কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না। এবার কিন্তু কানের নিচে ঠাটি এক চড় মেরে দেব। সিজদা মুচকি হেসে বলল, আর কখনো ম্যাডাম বলবো না দাদিজান। এই তো লক্ষ্মীনাথ বউ আমার। বলে হালিমা বেগম রাশেদ চৌধুরী সিজদা থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে ছুটে চলেন। তিনি যেতেই রাশেদ চৌধুরী বলল, সিজদা তুই এখানে একটু দাঁড়া, আমি সামনের দোকান থেকে একটু আসছি। বেশি সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে মামু, তুমি যাও। এখানে দাঁড়িয়ে থাকবি, এখান থেকে এক পাও নড়বি না। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, আমি এখান থেকে এক চুলো নড়ব না। বলে সিজদা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ম্যাডামকে কবে বিয়ে করছেন স্যার? সার্জিস মনোযোগ সহকারে রিপোর্ট চেক করছিল। রামিমের প্রশ্নে কিছুটা বিরক্ত প্রকাশ করে বলল, কথা বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমার ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ পাড়াপড়শির মতো। পাড়াপড়শির না হয় কাজ থাকে না, এই জন্য তারা অন্যের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করে। কিন্তু তোমার তো কাজ রয়েছে রামিম, তুমি নিজের কাজ ছেড়ে আমার বিয়ে নিয়ে পড়েছো কেন? আমার মন বলছে আপনি ম্যাডামকে অনেক বেশি পছন্দ করেন। পছন্দের মানুষকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া ভালো, না হলে যদি একবার হারিয়ে যায় তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য বলেছিলাম ম্যাডামকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। আমি তো ভেবেছি আপনার বিয়েতে অনেক মজা করব, হই হুল্লোড় করব। বিয়েতে শুধু খাওন আর খাওন, একেবারে কবজি ডুবিয়ে খাবো। যখন বিয়ে করি তখন খেও। এখন যাও, নিজের কাজে মনোযোগ দাও। ওকে স্যার। বলে রামিম চেম্বার থেকে বেরিয়ে যায়। রামিম যেতেই সার্জিস ফোন বের করে গ্যালারি থেকে সিজদার ছবি বের করে জুম করে দেখে বলল, তোমাকে ঠিক কোন নামে ডাকবো আমি বুঝতে পারি না। তুমি একাধারে মায়াবতী, মায়াবিনী,
চন্দ্রমুখী, সুস্মিতা, সুচয়না, সৌন্দর্যময়, ঠিক যেন অল ইন ওয়ান। লাঞ্চ টাইম ব্রেকের সময় সার্জিস লাঞ্চের জন্য বের হবে এমন সময় রামিম দৌড়াতে দৌড়াতে এসে সার্জিসের সামনে দাঁড়িয়ে যায়। রামিমকে হাবাতে দেখে সার্জিস বলল, কী হয়েছে রামিম, এভাবে ছুটে এলে যে? কুকুর তাড়া করেছিল নাকি? তুমি তো আবার নিজের গার্লফ্রেন্ডের থেকেও কুকুরকে বেশি ভয় পাও। আজকে কুকুর তাড়া করেনি, গার্লফ্রেন্ডে তাড়া করেছে। স্যার, স্যার আমার একটা হেল্প করবেন প্লিজ স্যার, আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। চেষ্টা করব স্যার, আমার সাথে একটু শপিং মলে চলুন না প্লিজ স্যার। সরি রামিম, আই ডোন্ট হ্যাভ টাইম। স্যার প্লিজ চলুন না, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু কাজের চাপে আমি সেটাও ভুলে গিয়েছিলাম। এখন গার্লফ্রেন্ডকে খুশি করাতে না পারলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে স্যার। প্লিজ স্যার চলুন না। হলে হোক, আই ডোন্ট কেয়ার। সার্জিসের কাটকাট উত্তরে মুখ চুপসে যায় রামিমের। রামিমের চুপসে যাওয়া মুখখানি দেখে সার্জিসের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সার্জিসকে হাসতে দেখে রামিম বলল, নিজে তো কখনো প্রেম করতে পারেননি, এজন্যই আপনি চাইছেন না আমার প্রেম টিকে থাকুক, আমার ব্রেকআপ প্রার্থনা করছেন আপনি। তুমি এত করে যখন বলছো তখন আর না গেলে হয় না। আফটার অল গিফটটা তো আমার বোনের কাছে যাবে, তাই না রামিম? সার্জিসের প্রশ্নে হতবাক হয়ে গেল রামিম। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। রামিম তোতাতে তোতাতে বলল, এইসব কে বলছেন স্যার? আপনার বোনের কাছে যাবে মানে? কে আপনার বোন? আমি তো আপনার বোনকে চিনিই না। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই রামিম। আমি জানি সামিরা আর তুমি একে অপরকে ভালোবাসো, প্রায় 2 বছরের রিলেশনশিপ তোমাদের, কিন্তু তোমরা দুজনেই ভুল পথে পা বাড়িয়েছো রামিম। আমি জানি না তোমাদের ভালোবাসার শেষ পরিণতি কী হবে। সামিরা না হয় বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি, ভুল পথে পা বাড়িয়েছে, কিন্তু তুমি তো অ্যাডাল্ট পারসন, তুমি জেনে শুনে এমন ভুল কিভাবে করতে পারলে রামিম? বোন দেওয়া নেওয়া কি আর ধনী গরিব টাকা পয়সা থেকে হয় স্যার? হ্যাঁ মানছি যে আমি আপনার একজন অ্যাসিস্ট্যান্ট, অনেক টাকা পয়সা নেই আমার, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি সামিরাকে অনেক ভালোবাসি। দুটো মনের মিল, দুজনের মধ্যে ভালো বন্ডিং, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, সংসার করতে গেলে এর বেশি আর কী লাগে স্যার? আমি সামিরাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। সামিরা আবার টিনের ঘরে যে সুখ পাবে সেই সুখ বড় বড় অট্টালিকাতেও পাবে না। আমি আমার দিকে থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের 4 হাত এক করে দেওয়ার, বাট আই ডোন্ট নো হাউ সাকসেসফুল আই ক্যান বি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইন ল। রামিমের কথা শুনে সার্জিস ব্যঙ্গাত্মক স্বরে বলল, ও কাঁঠাল গাছে গোফে তেল। বাই দ্য ওয়ে, চলো যাওয়া যাক। ওকে চলুন স্যার, কিন্তু আমরা কোন দোকানে যাব? মেট্রো শপিং মল, আমার পরিচিত। একটু দাম কম নিতে বলবেন স্যার, পকেটের অবস্থা তেমন ভালো না। আমি আমার বোনকে চিনি রামিম, সামিরা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। সামিরাকে যদি তুমি ভালোবেসে 1 ডজন কাচের চুড়ি কিনে দাও, তাতেই সামিরা অনেক খুশি হবে। সার্জিস রামিমকে নিয়ে শপিং মলে আসে। শপিং মলে এসে এত লোকের ভিড়ে সার্জিসের চোখ দুটো তার সৌন্দর্যময়ী চোখ দুটো খুঁজে চলেছে। বাবা মনে হচ্ছে, ইস, ওই মায়াবতীর চোখ দুটো যদি আবারও দেখতে পেতাম। সার্জিসের আকাশ কুসুম চিন্তার মাঝে তার ফোন বেজে ওঠে। থানা থেকে কল এসেছে, তাকে একবার থানায় যেতে হবে। সার্জিস রামিমকে রেখে শপিং মল থেকে বের হতেই তার চোখ যায় কালো বোরকা পরা রমণীর দিকে। রমণীর চোখে চোখ পড়তেই সার্জিসের মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না। সার্জিসের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে যায়, সৌন্দর্যময়ী এখানে? এটা কি সত্যি নাকি আমার ভ্রম? সার্জিসকে দেখে সিজদারও চিনতে অসুবিধা হয় না। সিজদা সার্জিসের দিকে এগিয়ে এসে বলল, ডাক্তারবাবু, আপনি এখানে কেনাকাটা করতে আছেন বুঝি? তুমি কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো, নাকি সবটা আমার মনের ভুল? সত্যি ছাড়া মিথ্যে মিথ্যে দাঁড়িয়ে আছি নাকি? সিজদাকে দেখে সার্জিসের মন আপনা আপনি ভালো হয়ে গেল। সার্জিস মুচকে হেসে মনে মনে বলল, এ দেখি মেঘনা চাইতে বৃষ্টি, আমি যাকে মনে মনে খুঁজে চলেছি সে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আই ক্যান্ট বিলিভ দিস। সার্জিসের থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবার বলল, আপনার হাতের ব্যথা কমেছে ডাক্তারবাবু? দৈনিক ঔষধপত্র ঠিকমতো খাচ্ছেন তো? ডাক্তারবাবুরও তো আবার শুধু রোগীদেরই খেয়াল রাখে, তাদেরকে বড় বড় ঔষধ খাইতে দেয়, ইয়া বড় সুই দিয়ে ইঞ্জেকশন দেয়, কিন্তু নিজেরা শরীরের যত্ন নেয় না, ঔষধও খায় না সময় মতো। ভাবে যে আমরা ডাক্তার, আমাদের আবার কি হবে? সিজদার কথা শুনে সার্জিসের মনে এক ধরনের ভালো লাগা কাজ করে। সিজদার কথার মাঝে অধিকার বোধ ফুটে উঠেছে, যেটা দেখে খুব ভালো লাগে সার্জিসের। সার্জিস তো এটা চেয়েছিল। পারছিস কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে ওঠে। আবারও থানা থেকে কল করা হয়েছে। সার্জিস একটু দূরে সরে এসে কল রিসিভ করে কথা বলা শেষ করে পেছনে ফিরে দেখে সিজদা যে জায়গায় দাঁড়িয়েছিল সে জায়গাটা খালি, সেখানে কেউ নেই। সার্জিস আশেপাশে খুঁজেও সিজদাকে না পেয়ে বিরক্তি প্রকাশ করে বলল,
ড্যামিট, সৌন্দর্যময়ীকে দ্বিতীয়বার কাছে পেয়েও ও সম্পর্কে কিছু জানা হলো না। এদিকে বাড়িতে বিয়ের তোড়জোড়, সামিরার জন্মদিন, সব মিলিয়ে দাদু কেউ সৌন্দর্যমের ব্যাপারে বলতে পারছি না। সাইফানের বিয়েটা ভালো ভালো মিটে যাক, এরপর আমার চুন্নি রানীকে আমার মন চুরি করার শাস্তি স্বরূপ আমার মনের জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব।